আমি দেশ আমি দেশবাসীর কাছে আমার উপস্থাপন করছি। এটা হলো বাংলাদেশকে শক্তিশালী গণতন্ত্র উপহার দিতে গেলে আমার এই উপস্থাপনাগুলো যদি সংবিধানে সংযোজন করা হয় তাহলে বাংলাদেশ শক্তিশালী গণতন্ত্র পাবে এবং বাংলাদেশের শিক্ষিত শিক্ষিত যুবকদের একটা কর্মসংস্থান, একটা সম্মানজনক কর্মসংস্থানের সৃষ্টি হবে এই আশা করে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। এটার আমি হেডলাইন দিয়েছি হারুনা রশিদের রাজনৈতিক ফর্মুলা। এই ফর্মুলা বাস্তবায়নের জন্য আমি নিম্নলিখিত শর্ত আর্টিকেলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। 1. বাংলাদেশে সর্বোচ্চ 3টি দলের নিবন্ধন থাকবে, এর বাইরে কোনো দল থাকবে না। একটি দল নিবন্ধিত হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে নিবন্ধন অ্যাকাউন্টে 2,971 কোটি 15 লক্ষ টাকা জমা দিয়ে রিসিপ্ট গ্রহণ করবে এবং উক্ত মানি রিসিপ্টটি নির্বাচন কমিশনে জমা দিয়ে নিবন্ধিত হবে। দলগুলো নিবন্ধিত হওয়ার পর রাষ্ট্র 1 মাসের মধ্যে প্রত্যেক দলের জন্য অনুদান হিসেবে নিবন্ধন অ্যাকাউন্টে $5,000 কোটি টাকা করে মোট 15,000 কোটি টাকা জমা করবে। দলগুলোর জমাকৃত টাকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকে বিনিয়োগ করবে। বিনিয়োগকৃত অর্থ থেকে উপার্জিত মুনাফা দিয়ে সকল দলের নেতৃবৃন্দকে প্রতি মাসে বেতন বা ভাতা প্রদান করবে। নিবন্ধিত দলগুলো হবে জনগণের স্বাধীনতা দল, প্রজাতন্ত্রের কৃষক দল, রাজকীয় গণতান্ত্রিক দল। 2. উল্লেখিত 3টি দলের প্রত্যেক ইউনিয়নে 13 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে। এদের মধ্যে 10 জন পুরুষ ও 3 জন মহিলা। এই 13 জনের প্রত্যেকের পদবি হবে রাজপুত ও রাজকন্যা। রাজকন্যাগণ 3টি ওয়ার্ড নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর রাজপুতগণ এক একজন ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 13 সদস্যের মধ্যে যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এভাবে 3টি দলের প্রত্যেক ইউনিয়নে মোট 39 জন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে। এর বাইরে আর কোনো উপদল বা শাখা দল থাকবে না। আমাদের দেশে এর বাইরে আর কোনো নেতার প্রয়োজন নেই। প্রতিটি দলের 13 জন সদস্য ভোটের মাধ্যমে তাদের দলের সভাপতি নির্বাচন করবেন। বাংলাদেশে মোট ইউনিয়ন 4,571টি এবং উপজেলা আছে 495টি। 3. রাজপুত ও রাজকন্যাগণের যোগ্যতা। 25 বছরের নিচে এবং 35 বছরের ঊর্ধ্বে কেউ রাজপুত ও রাজকন্যা হওয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। খ. রাজপুত ও রাজকন্যাগণের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে। তাছাড়াও এসএসসি ও এইচএসসিতে মোট 9 পয়েন্ট থাকতে হবে, তবে ডিগ্রিতে 3য় শ্রেণী প্রযোজ্য নয়। ইসলামী শিক্ষার ক্ষেত্রে কামিল, মাওলানা, মুফতি, মুহাদ্দিস,
সার্টিফিকেটধারীগণ রাজপুত ও রাজকন্যা পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এক্ষেত্রেও তৃতীয় শ্রেণী প্রযোজ্য হবে না। রাজপুত ও রাজকন্যা নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ 5 বছরের মধ্যে এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। এলএলবি ডিগ্রি অর্জনে ব্যর্থ হলে রাজপুত ও রাজকন্যা পদের জন্য অযোগ্য বলিয়া গণ্য হবেন। সেক্ষেত্রে ওই দলের সমর্থকদের মধ্য থেকে নতুন রাজপুত ও রাজকন্যা নির্বাচিত হবেন। মাদক সেবনকারী ব্যক্তি রাজপুত ও রাজকন্যা নির্বাচনে অযোগ্য হবেন। যৌন কেলেঙ্কারি কোনো মামলায় জড়িত ব্যক্তি বা মহিলা রাজপুত ও রাজকন্যা নির্বাচনে অযোগ্য হবেন। রাজপুত ও রাজকন্যাগণের মোট সম্পত্তি 30 লক্ষ টাকার ঊর্ধ্বে হতে পারবে না। নির্বাচিত হওয়ার পরবর্তীতে যাচাই বাছাইয়ে যদি কারো সম্পত্তি 30 লক্ষ টাকার ঊর্ধ্বে হয় তবে সেক্ষেত্রে যে দলেরই হোক তার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হবে। রাজপুত ও রাজকন্যাগণ নিজ দেশ ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। এমন যদি কেউ করেন তবে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলিয়া গণ্য হইবেন। 4. রাজপুত ও রাজকন্যাগণ যোগ্যতা অনুসারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করতে পারবেন, যা তাদের বৈধ আয় হিসেবে গণ্য হবে। তবে উপার্জিত অর্থে কোনো স্থায়ী সম্পত্তি করতে পারবেন না। তবে ব্যাংকে নিজ অ্যাকাউন্টে এফডিআর করতে পারবেন। রাজপুত ও রাজকন্যা নির্বাচিত হওয়ার পর নিবন্ধন ফি বাবদ 5 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকের নিবন্ধন অ্যাকাউন্টে জমা দিতে হবে। 6 ক, ইউনিয়ন পর্যায়ে রাজপুত ও রাজকন্যাগণ প্রতি মাসে 40,000 টাকা করে দলীয় বেতন ভাতা পাবেন, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রত্যেকের অ্যাকাউন্টে প্রেরিত হবে। এটা হলো দলীয় বেতন ভাতা। সরকারি বেতন বা ভাতা এর সাথে সম্পর্কিত নয়। খ, সকল দলের রাজনৈতিক নেতা বা নেতৃগণের বয়স 65 বছর হলে তারা অবসরে যাবেন। মৃত না হওয়া পর্যন্ত বেতনের 2/3 অবসর ভাতা পাবেন। তার মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী এই অবসর ভাতা পাবেন। এরপর তার আর কোনো অংশীদার এই সুবিধা পাবেন না। গ, রাজপুত ও রাজকন্যাগণের সন্তানগণ বিনা খরচে যোগ্যতা অনুসারে দেশের অভ্যন্তরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করিতে পারিবেন। কোনো ক্রমে দেশের বাইরে অধ্যয়ন করিতে পারিবেন না। তবে রাজনৈতিক নেতা বা নেতৃগণ অবসরে গেলে তাদের সন্তানগণ দেশের বাইরে গমন করিতে পারিবেন। ঘ, রাজপুত ও রাজকন্যাগণের সন্তানগণ এবং সন্তানগণের স্ত্রী বা স্বামীগণ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের উপার্জিত অর্থে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করিতে পারিবে না। তবে ব্যাংকে ট্যাক্স মুক্ত এফডিআর করতে পারিবেন। তবে তাদের বাবা মা অবসরে গেলে স্থাবর সম্পত্তি ক্রয় করিতে পারিবেন। 7. 30 লক্ষ টাকার ঊর্ধ্বে যাদের সম্পত্তি হবে তারা ব্যবসায়ী বা কৃষক বলিয়া গণ্য হবেন। একজন ব্যবসায়ী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসার ধরন অনুযায়ী একটি ব্যবসার জন্য সর্বোচ্চ 20 বিঘা জমি নিজ অধীনে রাখিতে পারিবেন। অবশিষ্ট অর্থ ব্যাংকে এফডিআর অথবা
ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতে পারিবেন। এভাবে একাধিক ব্যবসার জন্য সাংবিধানিক পরিষদের অনুমতি সাপেক্ষে জমি বরাদ্দ পাবেন। জমি বরাদ্দের পর অবশ্যই ব্যবসা দৃশ্যমান হতে হবে। ব্যবসা দৃশ্যমান না হলে ওই ব্যবসার বরাদ্দকৃত জমি সাংবিধানিক পরিষদ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। একজন কৃষক সর্বোচ্চ 50 বিঘা জমি নিজ অধীনে রাখিতে পারিবেন। কৃষকগণ কৃষি সম্পর্কিত যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল ও মাছের খামার ইত্যাদি ব্যবসা করতে পারিবেন। কোনো সরকারি বা বেসরকারি চাকুরে আমলা, ব্যবসায়ী, কৃষক, রাজপুত ও রাজকন্যা পদে জন্য অযোগ্য বলিয়া গণ্য হবেন, তবে নিজ পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন বা ভোট দিতে পারিবেন। 9. রাজপুত ও রাজকন্যাগণের মধ্য থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে 2 জন করে সদস্য নিয়ে নিজ নিজ দলের উপজেলা কমিটি গঠন করবেন। উপজেলা কমিটিতে যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি সংসদ সদস্য পদে এবং যিনি সেক্রেটারি নির্বাচিত হবেন তিনি উপজেলা পরিষদ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা পরিষদে নির্বাচিত সদস্যগণ বিভাগীয় সংসদ সদস্য বলিয়া গণ্য হবেন। প্রত্যেক বিভাগে একটি করে বিভাগীয় সংসদ ভবন থাকবে। প্রত্যেক দলের সকল রাজপুত ও রাজকন্যাগণ প্রতি 5 বছরের শেষ বছরের 3 মাস পূর্বে গোপন ব্যালটের মাধ্যমে দলীয় সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করবেন। দল ক্ষমতায় গেলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী মনোনীত হবেন। একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। জেলা কমিটি থেকে প্রত্যেক দলের 2 জন করে সদস্য নিয়ে মোট 6 জন সদস্য নিয়ে দুদক কমিশন গঠিত হবে। এমনিভাবে প্রত্যেক দলের 2 জন করে সদস্য নিয়ে গঠিত হবে সাংবিধানিক পরিষদ। যে দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেই দল সাংবিধানিক পরিষদ ও দুদক উভয় কমিটিতে সভাপতি পদে একজন মাওলানা, মুফতি বা মুহাদ্দিস সার্টিফিকেটধারী ব্যক্তিত্বকে নিয়োগ দেবেন। অনুরূপভাবে জেলা কমিটি থেকে প্রত্যেক দল থেকে 2 জন করে সদস্য নিয়ে মোট 6 জন সদস্য দ্বারা নির্বাচন কমিশন গঠিত হবে। এক্ষেত্রেও সভাপতি পদে একজন মাওলানা, মুফতি বা মুহাদ্দিস সার্টিফিকেটধারী ব্যক্তিত্বকে নিয়োগ দেবেন। 11. সাংবিধানিক পরিষদ, দুদক ও নির্বাচন কমিশন সকল কমিটিতে যারা নির্বাচিত হবেন তারা সকলেই শপথ গ্রহণের পর নিরপেক্ষ ব্যক্তিত্বে পরিণত হবেন। তারা যে দল থেকে এসেছে দলের বিরুদ্ধে কাজ করলেও সেই দল তাদেরকে পদচ্যুত বা বহিষ্কার করতে পারবে না। 12. সাংবিধানিক পরিষদের অধীনে দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব ফোর্স থাকবে। সরকারের মেয়াদ শেষ হওয়ার 3 মাস পূর্বে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিক পরিষদের নিকট ন্যস্ত হবে। 13. সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন থেকে চৌকস সদস্যদের নিয়ে র্যাব গঠিত হবে। এতে কোনো পুলিশ সদস্য যুক্ত হতে পারবে না। 14. সাংবিধানিক পরিষদের অনুমতি সাপেক্ষে দুদক রাষ্ট্রের সকল কর্মকর্তা, কর্মচারী ও সকল রাজনৈতিক নেতা নেতৃগণের সকল দুর্নীতির তদন্ত করত শাস্তির ব্যবস্থা করিতে পারিবেন। এতে রাষ্ট্র বা ক্ষমতাসীন সরকার কোনো হস্তক্ষেপ করিতে পারিবে না। দুদককৃত
দুদক কর্তৃক জব্দকৃত সম্পত্তির 80% সরকারি কোষাগারে, 15% বাংলাদেশ ব্যাংকের নিবন্ধন অ্যাকাউন্টে, আর 5% পাবে দুদক সদস্যগণ। 15 সাংবিধানিক পরিষদ ও নির্বাচন কমিশনের সদস্যগণ 5 বছরের জন্য নির্বাচিত হবেন। মেয়াদ শেষ হলে একই প্রক্রিয়ায় নতুন সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ ও নির্বাচন কমিশন গঠিত হবে। তবে দুদক সদস্যগণ 3 বছরের জন্য নির্বাচিত হবেন। 16 সাংবিধানিক পরিষদের সদস্যগণ এবং দুদকের সভাপতি ও সদস্যগণ পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন, আর সাংবিধানিক পরিষদের সভাপতি রাষ্ট্রপতির মর্যাদা পাবেন। 17 ক্ষমতাসীন সরকার রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কাজকর্ম স্বাধীনভাবে করতে পারবে, তবে 10 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সংস্থাগুলোর প্রতি কোনরূপ হস্তক্ষেপ করতে পারবে না। 10 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সংস্থাগুলোর প্রয়োজনীয় অর্থ রাষ্ট্র সরবরাহ করিতে বাধ্য থাকিবে। 18 বিভাগীয় সংসদে রাষ্ট্রের কল্যাণে কোনো আইন পাশ হলে তা উচ্চকক্ষে অর্থাৎ জাতীয় সংসদে যাবে। জাতীয় সংসদে আইনটি পাশ হলে তা যাচাই বাছাইয়ের জন্য সাংবিধানিক পরিষদে যাবে। সাংবিধানিক পরিষদ যদি মনে করে এই আইন রাষ্ট্রের জন্য কল্যাণকর, তাহলে তা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য পাঠাবে। অন্যথায় সংশোধনীর জন্য সংসদে ফেরত কিংবা বাতিল ঘোষণা করিতে পারিবে। 19 উপজেলা কমিটি গঠনের পর রাজপুত ও রাজকন্যাগণের শূন্য পদে ওই দলের সমর্থকদের ভোটে নতুন রাজপুত ও রাজকন্যা নির্বাচিত হবেন। নিজ দলের অনুমতি সাপেক্ষে একজন জাতীয় সংসদ সদস্য ও বিভাগীয় সংসদ সদস্য পরপর 3 বার নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবে। জাতীয় সংসদ সদস্য ও বিভাগীয় সংসদ সদস্যগণ দল থেকে মনোনয়ন না পেলে তারা জেলা কমিটির সদস্য বলিয়া গণ্য হবেন। জেলা কমিটির সদস্য সংখ্যা নির্দিষ্ট থাকবে না। 21 জেলা কমিটির সদস্যগণ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে কোনোভাবেই রাষ্ট্রের কোনো আমলা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন না। রাষ্ট্রদূতগণ বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রত্যেক কর্মসংস্থানের জন্য 5,000 টাকা কমিশন পাবেন, যা তাদের বৈধ আয় হিসেবে গণ্য হবে। উক্ত কমিশন সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে। 22 কোনো রাজনৈতিক দলের নেতা বা নেতৃগণের সন্তানগণ শিক্ষা বা চাকুরির জন্য দেশের বাইরে গমন করিতে পারিবেন না, তবে অবসরে গেলে তাদের সন্তানগণ বিদেশে গমন বা চাকরি করতে পারবেন। রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া। ক সাংবিধানিক পরিষদ 1 দিনে অথবা 2 দিনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় পরিষদ একসাথে নির্বাচন সম্পন্ন করবেন। প্রত্যেক ইউনিয়নে 9টি করে নির্বাচনী ভোট থাকবে। যে দল থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে ওই ইউনিয়নের 9টি নির্বাচনী ভোট সেই দলের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং উপজেলা পরিষদ প্রার্থীর প্রাপ্ত ভোট বলিয়া গণ্য হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে 2টি করে নির্বাচনী ভোট থাকবে। যে দল থেকে কমিশনার নির্বাচিত হবেন সেই ওয়ার্ডের 2টি নির্বাচনী ভোট সেই দলের সংসদ সদস্য ও উপজেলা সংসদ সদস্যের বলিয়া গণ্য হবে। গ
একজন সংসদ সদস্যের নির্বাচনী এলাকার মধ্যে যতগুলো ইউনিয়ন থাকবে ওই সব ইউনিয়নের সকল নির্বাচনী ভোট গণনা করে যে দল বেশি নির্বাচনী ভোট পাবে সেই দল থেকে সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হবেন। অনুরূপভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় একটি সংসদীয় এলাকায় যতগুলি ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডগুলোর নির্বাচনী ভোট সেই এলাকার সংসদ সদস্যের বলিয়া গণ্য হবে। অনুরূপভাবে একটি উপজেলা এলাকার মধ্যে যতগুলো ইউনিয়ন থাকবে ওই সব ইউনিয়নের সকল নির্বাচনী ভোট গণনা করে যে দল বেশি নির্বাচনী ভোট পাবে সেই দল থেকে উপজেলা পরিষদ সদস্য নির্বাচিত হবেন। উপজেলা পরিষদ সদস্য হবেন বিভাগীয় সংসদ সদস্য। বিভাগীয় পরিষদে সর্বোচ্চ পদ হবে বিভাগীয় স্পিকার। জাতীয় সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে, আবার বিভাগীয় পরিষদে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল থেকে বিভাগীয় স্পিকার নির্বাচিত হবেন। উপরের অনুচ্ছেদগুলো পরিবর্তন বা বাতিল করা যাবে না, তবে সংযোজন করা যাবে। এই অনুচ্ছেদগুলি সুপ্রিম কোর্টের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে যুক্ত হলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে, দেশে বেকারত্ব ও দুর্নীতি দূর হবে, সকল দলের অংশগ্রহণে একটি শক্তিশালী বাংলাদেশ গঠিত হবে। আপনাদেরকে সমস্ত ভিডিও শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা হলো আমার উপস্থাপনা। এই উপস্থাপনা গ্রহণ করতে হবে এমন কথা নয়। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অন্ততপক্ষে 10 জনকে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আমার এই মতামত। আর একটা অনুরোধ থাকলো, আমার এই মতামতকে উপেক্ষা না করে যদি যাচাই বাছাই দেখেন যে ভালো হয় তাহলে অবশ্যই এর পক্ষে কাজ করবেন, বাংলাদেশকে একটা শক্তিশালী গণতন্ত্র উপহার দেবেন। আপনারা যদি ভালো হন, আপনারা দেশের মঙ্গল চান, আপনারা দেশের সন্তানদের ভাগ্য ফিরিয়ে দিতে চান, তাহলে আমার এই উপস্থাপনাকে গ্রহণ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।